এই শুক্রবার আম্মু হাজির হলো একটি অথেন্টিক কাশ্মীরি রেসিপি নিয়ে। গত শুক্রবার যখন আম্মু মাংসের গ্লাসি রান্না করেছিল তখন অনেকেই কমেন্ট করে বলেছিল এত মশলা দিয়ে রান্না করলে তো যে কোনো রান্নাই মজা হবে। তাই এই শুক্রবার আমি আম্মুকে বললাম এমন কোনো রান্না করে দেখাও যেটাতে মশলার পরিমাণ সবচেয়ে কম হবে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তখন আম্মু বলল চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। প্রথমে আম্মু একটি পাতিলে নিয়ে নিয়েছে খাসির হাড়, হাড্ডি আর অল্প একটু চবড়ি। আম্মু আজকের রেসিপিটি করার জন্য খাসির রানের পিছনের মাংসটা কিনে এনেছিল, সেটা থেকে মাংসটা আলাদা করে রেখেছে আর এখানে হাড়টা ব্যবহার করছে। এবার এখানে দিয়ে দিল কয়েকটি তেজপাতা, কালো গোলমরিচ, রসুনের কোয়া, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, গাজর আর ভিনেগার। সেই সাথে দিয়ে দিল 8 কাপের মতো পানি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর 1 চা চামচ লবণও দিয়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি মাংস রেখে মাংসের হাড় হাড্ডি দিয়ে কি রান্না করছো? আম্মু বলল মাংসও রান্না করব, সেই সাথে হাড় হাড্ডিরও ব্যবহার করব, কিছুই ফেলে দিব না। এটাকে চুলায় বসিয়ে রেখে আম্মু পাটাপুতা নিয়ে বসে পড়ল। একটি বাটিতে কয়েকটি বড় কালো এলাচ নিয়ে নিয়েছে। এবার পুতার সাহায্যে কালো এলাচগুলো প্রথমে ফাটিয়ে নিল, তারপর ভিতর থেকে বীজগুলো বের করে নিচ্ছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই পাটাপুতাটাকে ময়লা ভাববেন না, এটা খুবই পুরানো পাটাপুতা, আমার আম্মুর বিয়ের সময়ের। আমার আম্মু এখনো এটাই ব্যবহার করতে বেশি পছন্দ করে। এই পাটাপুতা যথেষ্ট পরিষ্কার আছে, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার ফলে দেখতে কিছুটা এমন লাগে। এবার আম্মু এই এলাচের বীজগুলোকে বেটে পাউডার করে নিচ্ছে। আম্মু বলল এলাচের সব ফ্লেভার এই বীজের মধ্যেই থাকে, তাই খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়ে শুধু এই বীজটা বেটে নিলেই হয়। বড় কালো এলাচের পাউডার করা হয়ে গিয়েছে, এবার এটাকে বাটিতে তুলে রাখলো। সেই যে হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে রেখেছিল সেই মাংসগুলোকে পাটায় নিয়ে নিল। এবার পুতা দিয়ে মাংসগুলোকে ছেঁচে নিচ্ছে। আমি কিন্তু এই পর্যায়ে কিছুটা বুঝে ফেলেছি যে আম্মু কি রান্না করছে। আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানান। সেই সাথে দেখলাম মাংসের পাশে অল্প একটু খাসির চবড়িও নিয়ে নিয়েছে। সেই চবড়িগুলোকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিল যেন চবড়ি থেকে তেলগুলো বেরিয়ে আসে। মাংস পাটাপুতায় থেতো করে নেওয়া যায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায়, কিন্তু এই ফ্যাটগুলো কিন্তু কোনোভাবেই একদম মিহি পেস্ট করা যায় না। তাই এই ফ্যাটগুলোকে আম্মু রেন্ডারিং করে তারপর অ্যাড করে, এতে করে কিন্তু প্রসেসটা খুব বেশি ইজি হয়ে যায়। আমার আম্মুর মাথায় কিন্তু আসলেই অনেক বুদ্ধি। আম্মু সবগুলো মাংস হালকা থেতো করে নিয়েছে। এবার থেতো করা মাংসগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিল। আম্মু বলল মাংসগুলোকে কিছু মশলার সাথে ব্লেন্ড করবে, সেই জন্য এখানে দিয়ে দিল আদা গুঁড়া, লবণ আর আগে থেকে বেটে রাখা কালো এলাচ গুঁড়া। মাংসগুলোকে অল্প একটু ব্লেন্ডার করে নিয়ে দিয়ে দিচ্ছে চবড়ি থেকে বের করে রাখা তেল। আম্মু এখানে একবারই সম্পূর্ণ তেলটা দিয়ে দিয়েছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কতটুকু মাংসর জন্য কতটুকু চবড়ি নিয়েছো? তখন আম্মু বলল 1 কেজি মাংসর জন্য 250 গ্রামের মতো চবড়ি ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনারা কি একটা বিষয় ভিডিওতে লক্ষ্য করেছেন যে তেলটা অ্যাড করার সাথে সাথেই তেলটা জমে গিয়েছে? বলেন তো এমনটা কেন হয়েছে? কারণ মাংসগুলো ঠান্ডা ছিল। আম্মু মাংসগুলোকে থেতো করার পর ফ্রিজে রেখে দিয়েছিল, তারপর ব্লেন্ড করেছে। জি হ্যাঁ, এই অথেন্টিক রেসিপিটা কিন্তু ব্লেন্ডারে বানানো হয় না। অথেন্টিক রেসিপিতে এই মাংস আর চবড়িগুলোকে হাতুড়ির সাহায্যে পিটিয়ে পিটিয়ে তারপর পেস্ট করা হয়। তাই খুব সুন্দর একটা মাংসের টেক্সচার আসে, যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কখনোই পসিবল না। তাই আমার আম্মু অনেক মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করেছে। আম্মু মাংসটাকে ব্লেন্ড করার আগে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেয়, তারপর ফ্রিজ থেকে বের করে মাংসটাকে ব্লেন্ড করে, এতে করে যেন ব্লেন্ড করার সময় মাংসের টেম্পারেচারটাকে মেনটেন করতে পারে। আর আরেকটি বিষয় হলো তেলটাকে অবশ্যই অ্যাড করার আগে ঠান্ডা করে নেবেন। যদি আমার আম্মুর মতো এমন একটু মাথা খাটাতে পারেন তাহলে আর হাত ব্যথা করে মাংস পিটিয়ে পিটিয়ে মাটন গুস্তাবা বানাতে হবে না। যাক, সবচেয়ে কঠিন কাজটাই হয়ে গেল। এবার রান্নায় চলে যাই। প্রথমে আম্মু একটি ফ্রাইং প্যানে দিয়ে দিল অল্প একটু তেল। তেলে দিয়ে দিল পেঁয়াজ। এবার তেলে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিল। আম্মু বলল এই পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে লাল করা যাবে না, তাহলে মাটন গুস্তাবার গ্রেভির কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। এই পেঁয়াজটা না অতিরিক্ত ভাজা না অতিরিক্ত কাঁচা, একদম মাঝামাঝি পর্যায়ে হবে, ঠিক যেমনটা আম্মু করেছে। এবার একটি বড় প্যানে দিয়ে দিল 1 কৌটা টক দই। এবার একটি ঘুটনির সাহায্যে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। যে কোনো টক দইয়ের গ্রেভি রান্নার জন্যই টক দইটাকে কিন্তু ফেটিয়ে নেওয়া খুবই জরুরি, এতে করে গ্রেভিটা খুব বেশি স্মুথ হয়। এই সময় আম্মু দইয়ে কিছু মশলা অ্যাড করে দিচ্ছে। তখন আমি আম্মুকে বললাম, আম্মু তুমি কি চুলা ছাড়তে ভুলে গিয়েছো? তখন আম্মু বলল না, আগে দইয়ে মশলা দিব, সবকিছু দইয়ের সাথে মিশাবো, তারপর চুলা ছাড়বো। দইয়ে আম্মু প্রথমেই দিয়ে দিল আদা রসুন বাটা, 2টি বড় বড় দারুচিনির টুকরো, একটা বড় কালো এলাচ, 10টার মতো সবুজ এলাচ আর 10টার মতো লবঙ্গ। তারপর সবকিছু দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিল লবণ। এইবার কি দিয়ে দিল বলুন তো? এই যে একটু আগে পেঁয়াজ ভেজে রেখেছিল না, সেই পেঁয়াজটাকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এখানে অ্যাড করলো। ভাজা পেঁয়াজের বাটা ব্যবহার করা হয়। এবার আমি আপনাদের সাথে আমার আম্মুর একটা সিক্রেট এবং ইউনিক উপকরণ শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো ফ্যাটানো ডিম।
জি হ্যাঁ, আপনারা যদি এই গ্রেভিতে একটা ফ্যাটানো ডিম অ্যাড করেন তাহলে চুলা ছাড়ার পর দইটা কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর সেই সাথে গ্রেভিটা খেতে খুব বেশি মজা আর রিচ লাগবে। মাটন গুস্তাভার গ্রেভিতে যে ডিম অ্যাড করা হয় এটা অনেকেই জানে না বা অনেকেই বলে না। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটা আম্মু অন করে দিয়েছে। এবার আম্মু দইটাকে রান্না করতে থাকবে দইয়ের পানিটা শুকিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। যখন গ্রেভিটা এমন ঘন আর ভুনা ভুনা হয়ে আসবে তখন দিয়ে দিবে আগে থেকে তৈরি করে রাখা মাটন স্টক। ওই যে ভিডিওর প্রথমেই আম্মু মাটন স্টক বসিয়েছিল না, সেটাই এতক্ষণে রেডি হয়ে গিয়েছে। আম্মু ওই স্টকটাকে ছেঁকে নিয়েছে, সেটাই এখানে অ্যাড করে দিল। স্টক দেওয়ার পর এই গ্রেভিতে একটি বলক তুলে নিতে হবে। গ্রেভিতে বলক চলে আসার পর গ্রেভিটাকে আম্মু সিমারিং পর্যায়ে নিয়ে আসলো। এবার হাতটাকে প্রথমে পানিতে ভিজিয়ে নিল, তারপর অল্প একটু করে মাংসের কিমা নিয়ে একটা লাড্ডু বানিয়ে নিল। আমার আম্মু এটা বানাতে খুবই এক্সপার্ট। আমার আম্মুর 2 হাতেরও প্রয়োজন হয় না, 1 হাত দিয়েই বানাতে পারে। মাঝখানে হুট করে আমিও চলে আসলাম একটু রান্না করতে। টুপটুপ করে গ্রেভিতে বলগুলো ছাড়তে দেখে আমারও দিতে ইচ্ছে করছিল, তাই আমিও একটা একটা করে দেওয়া শুরু করলাম। দেখলেন তো, কাঁচা মাংসের বলগুলো আম্মু পাতলা গ্রেভিতে ছেড়ে দিল, তারপরও একটা বলও ভাঙলো না বা গললো না। প্রত্যেকটা গুস্তাভা একদম পারফেক্ট আছে। গ্রেভিতে সবগুলো মাংসের গুস্তাভা দেওয়া হয়ে গিয়েছে। এবার আম্মু মাটন গুস্তাভাটাকে ঢেকে দিল। আম্মু বলল এখন চুলার মিডিয়াম আঁচে এটাকে 1 ঘন্টার মতো রান্না করতে হবে, যেন মাটন গুস্তাভার ভিতরে গ্রেভির সম্পূর্ণ ফ্লেভার ইনফিউজ হয়ে যায়। আর এই 1 ঘন্টার মধ্যে আম্মু মাঝে মাঝে কিছু মশলা অ্যাড করবে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনা খুলে দিয়ে দিল কয়েকটি কাঁচামরিচ। মাটন গুস্তাভা রান্না করতে হলে একটা উপকরণ মাস্ট দিতেই হবে। দিতেই হবে, আপনার হাতের কাছে রাখতেই হবে। সেটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা। আমাদের বারান্দাতেই টবে পুদিনা পাতা লাগানো আছে, সেখান থেকে আম্মু অনেকগুলো পুদিনা পাতা ছিঁড়ে একটি প্লেটে শুকিয়ে নিয়েছে। যদিও এতটুকু শুকানোতে হবে না, এগুলোকে রোদে অনেকদিন শুকিয়ে নিতে হয় যেন একদম মুচমুচে হয়ে যায়। কিন্তু আম্মু এখন দ্রুত কাজ সারার জন্য এটাকে মাইক্রোওয়েভে শুকিয়ে নিবে। আপনারা মাটন গুস্তাভা রান্না করার আগের দিন রোদে শুকিয়ে নিতে পারেন। আবার যদি বাসায় মাইক্রোওয়েভ থাকে তাহলে মাটন গুস্তাভা রান্না করার সময়ও শুকিয়ে নিতে পারবেন। আম্মু পুদিনা পাতাগুলোকে মাইক্রোওয়েভে শুকিয়ে নিয়েছে, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছে। তারপরও পাউডারটা আবার এভাবে অ্যাড করছে না, পাউডারটাকে চালনি দিয়ে চেলে নিয়েছে যেন একটা মিহি পাউডার পাওয়া যায়, সেটাই এখানে অ্যাড করছে। টক দইটাকে ব্যালেন্স করার জন্য আম্মু দিয়ে দিল 2 চা চামচ চিনি। এই পুদিনা পাতার পাউডার মাটন গুস্তাভার একটা খুবই ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, এটা কোনোভাবেই মিস করা যাবে না। এটা ছাড়া যেন মাটন গুস্তাভা ইনকমপ্লিট। পুদিনা পাতা অ্যাড করার সাথে সাথে চারিদিকে এত সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, আমি কি বলবো, আমার ইচ্ছে করছে আমি এখনই খেয়ে নিই। যেহেতু ইচ্ছে করছে তাহলে আর দেরি কেন, তাই এসে পড়লাম একটু লবণ চেক করতে। আচ্ছা, আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন যে এই রান্নাটা করাতে এখন পর্যন্ত কোনো রকম তেল ব্যবহার করা হয়নি? কারণ এই রান্নাটা করাতে কোনো রকম তেল ব্যবহার করাই হয় না। পাশের চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে আম্মু দিয়ে দিল 4 টেবিল চামচ ঘি। এবার এই ঘিটাকে আম্মু গরম করে নিবে। ঘিটা গরম হয়ে গেলে গরম গরম ঘি ঠেলে দিবে মাটন গুস্তাভার উপর। জাস্ট বিউটিফুল। আম্মু যখন ঘিটা মাটন গুস্তাভার উপর ঢাললো মনে হলো যে একটা শান্তি লাগলো। এখন এটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা চাইলে মাটন গুস্তাভার উপর ঘিটা কাঁচাও ঢালতে পারেন, আবার চাইলে আম্মুর মতো এমন গরম করেও দিতে পারেন। আমার কাছে গরম করে দিলেই ফ্লেভারটা বেশি ভালো লাগে। ঘি দেওয়ার পর আবারও 10 মিনিট এটাকে ঢেকে রান্না করতে হবে যেন ঘিয়ের ফ্লেভারটা গুস্তাভার ভিতর পর্যন্ত ছড়িয়ে যায়। 10 মিনিট পর মাটন গুস্তাভা খাওয়ার জন্য পারফেক্টলি কুকড। খাসির মাংস রান্নাতে কত বেশি মশলা ব্যবহার করা হয় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এই কাশ্মীরি মাটন গুস্তাভা রান্নাটায় প্রথম থেকে এই পর্যন্ত দেখেছেন কত কম মশলা দেওয়া হয়েছে। গত শুক্রবার যখন আম্মু মাংসের গ্লাসি রান্না করেছিল তখন অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে এত বেশি মশলা দিলে তো খাবার মজাই হবে। আসলেই কি বিষয়টা তাই? আমার কাছে এমন কখনোই মনে হয় না। যদি বেশি মশলা দিলে খাবার মজাই হতো তাহলে তো একজনের বাসায় যত মশলা আছে সব একটা খাবারে ঢেলে দিলেই খাবার মজা হয়ে যেত। তাহলে মাটন গুস্তাভা এত কম মশলায় এত মজা হতো না। যে এটা একবার রান্না করে না খাবে সে কখনোই বুঝবে না। আমার মতে রান্না মজা হওয়ার কারণ হচ্ছে কোন রান্নায় কি মশলা পড়বে আর কতটুকু পরিমাণে পড়বে সেটার উপর নির্ভর করে। মাটন গুস্তাভার কালারটা কত দারুণ এসেছে, তাই না? আমি একটি মাটন গুস্তাভা প্রেস করে দেখিয়ে দিচ্ছি। দেখছেন যে গুস্তাভাটা কেমন স্পঞ্জের মতো হয়েছে। কাবাবের টেক্সচার কিন্তু নর্মালি এমন হয় না, চাপ দিলে কখনোই এমন স্পঞ্জ করবে না। যদিও মাটন গুস্তাভাটা আমার পোলাওর সাথে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু ভাতের সাথেও কিন্তু কম চায় না, তাই আমি ভাত নিয়েই বসে পড়েছি। দেখতে পাচ্ছেন ভিতর থেকে মাটন গুস্তাভাটা কতটা বেশি জুসি হয়েছে আর এতটা বেশি সফট যে একদম ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। যারা খাসির মাংস পছন্দ করেন না তারাও খাসির মাংস খাবেন, এটা এমন একটা রেসিপি। কাশ্মীরি এই মাটন গুস্তাভার রেসিপিটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই বেশি ফেমাস।
আপনারা এই কাশ্মীরি মাটন গুস্তাভা পোলাও, নান, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আবার স্যুপের মতো এমনিতেও খেতে পারবেন। আমরা যখন কাশ্মীর গিয়েছিলাম তখন ওইখানে যখন আমরা এই মাটন গুস্তাভা খেয়েছিলাম তখন আমার আম্মু ওখান থেকে এই রেসিপিটা কালেক্ট করে। এরপর থেকে আম্মু প্রায় এই রেসিপিটা বাসায় বানায়। আর এখন বানাতে বানাতে আম্মুর এই রেসিপিটা এতটাই পারফেক্ট হয়ে গিয়েছে যে আমি কাশ্মীরে যেমনটা খেয়েছিলাম আর আম্মুর হাতেরটা যেমন খাই কোনো পার্থক্যই খুঁজে পাই না। আমাদের ফ্যামিলি ট্রাভেলিং এর অনেক শখ, তাই আমরা নানান জায়গায় ঘুরি আর নানান জায়গার খাবার ট্রাই করি। তাই আমার আম্মুর এমন আরো অনেক সিক্রেট রেসিপি আছে, আর সেই সিক্রেট রেসিপিগুলো পাওয়ার জন্য শুক্রবার স্পেশাল সেগমেন্টে চোখ রাখুন। শেষ।